আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের পরে দেশে ভারত বিরোধী মনোভাব চাঙ্গা হতে দেখা যাচ্ছে এবং এটা আগেও ছিল কম বেশি, বিশেষ করে শুরু হয়েছিল 2024-এর 7ই জানুয়ারির নির্বাচনের পর থেকেই। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের পর থেকে এটা বেশ গতি পেয়েছে বলে মনে হচ্ছে। আর এর পরপরই তিনি চীন সফরে গেলেন। এই সফরকেও কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর হিসেবে দেখা হচ্ছে। আমার প্রথম কমেন্ট হলো যে ভারতের পরই চীন সফর কৌশলগত দিক থেকে ভালো মুভ বলতে হবে সরকারের দিক থেকে। এতে ভারত বিরোধী মহলের মধ্যে কিছুটা দ্বিধা তৈরি হওয়ার বা করবার সুযোগ পাওয়া যাবে। এতে অনেকে মনে করেন যে ভারতের অনুগত হিসেবে এই সরকারকে যেভাবে চিহ্নিত করা হয় তা হয়তো ঠিক না। সরকার ভারতের শত্রু চীনের সাথে ও সম্পর্ক গভীর করতে চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগের কিছু নেতার বেহুদা বা অদরকারি মন্তব্যের কারণে সেই সুবিধা সরকার পাবে বলে মনে হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রেই এই সরকারের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়। পরে আমি সেটা নিয়ে বলবো। আপনারা হয়তো দেখছেন যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কোনো আপত্তি নেই ভারতের। দিল্লি সফরের সময় এই বিষয়টি নরেন্দ্র মোদীকে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই মন্তব্যের ফলে ভারত বিরোধী মনোভাবের মধ্যে যে দ্বিধা তৈরি হওয়ার সুযোগ ছিল তা আওয়ামী লীগ ক্যাশ করতে পারেনি। অন্যদিকে ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীকে চীন সফরে যেতে হয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতাকর্মীরা। এই বিষয়টিতে সমালোচনার সুযোগ বিরোধীরা ছেড়ে দেবে না, এটাই স্বাভাবিক। যেন এটা নিয়ে কথা বলতে গিয়ে যেমন বলা যেতে পারে, এটা নিয়ে কথা বলতে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে যেতে ভারতের অনুমতি লাগে। এটা কি স্বাধীন সার্বভৌম দেশ? ক্ষমতার বিনিময়ে ভারতকে কি বিলিয়ে দেয়া হচ্ছে এমন প্রশ্ন রেখে সাকি বলেন, ভারতের জোরেই আওয়ামী লীগ ক্ষমতায়, দেশটির দাবিদারি করছে সরকার। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আসল কথা বলেছেন ভারতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবেন, এটি নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। এখানে আর কিছু বলার দরকার আছে? এটা কি স্বাধীন সার্বভৌম দেশ? এই দেশের প্রধানমন্ত্রী যে কোনো দেশে যেতে পারেন, তার জন্য কি কোনো দেশের অনুমতি লাগবে, বিশেষ করে অন্য কোনো দেশের? কিন্তু শেখ হাসিনার লাগে। এটাই প্রমাণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। কথাটা আমার নয়, বলছিলেন জোনায়েদ সাকি। কাজেই আমি যে কথাটি বলছিলাম তা হলো যে সরকার ভারতের দ্বারা যেভাবে আচ্ছন্ন পরিবেষ্টিত, সেই ইমেজ কাটিয়ে উঠবার যে সুযোগ চীন সফরের মধ্য দিয়ে তৈরি করা সম্ভব ছিল, তা আওয়ামী লীগের কিছু নেতার এই ধরনের মন্তব্য ফলে নষ্ট হয়েছে। উল্টো ভারত বিরোধীদের অভিযোগকেই শক্তি জুগিয়েছে তাদের বক্তব্য। যাই হোক, এই সফরকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে তা একটু দেখতে চেষ্টা করতে পারি আমরা। গত 8 জুলাই 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এই সফর 3 দিনেই শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। আর এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং ওনার অর্থাৎ প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তাতে অমিল দেখা যাচ্ছে। একজন সম্পাদককে আমি টেলিভিশনে দেখলাম যে তিনি এই বিষয়ে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেছেন যে সময় বাঁচাতে কিছুটা বিশ্রাম নেবার জন্য প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন। প্রেস সেক্রেটারি বলেছেন যে একটা দিন কাজে লাগাবার জন্য তিনি সফরকে সংক্ষিপ্ত করেছেন। মন্ত্রী বলছেন ওনার কন্যা অসুস্থ, তাই তিনি একদিন আগেই দেশে চলে এসেছেন। আর প্রেস সচিবের কথা আমি আগেই বললাম যে একটা দিন বাঁচাতে তিনি দেশে ফিরে এসেছেন। তার মানে এই বিষয়ে সরকারের অবস্থান নিয়ে জনমনে যে সন্দেহ তৈরি হচ্ছে তার সুযোগ করে দিয়েছেন সরকারি কর্মকর্তারাই বা মন্ত্রীবর্গ। একটু আগে যেটা বলছিলাম যে সরকারের মধ্যে সমন্বয়ের যে চরম অভাব, তা এখানে আমরা আরও স্পষ্টভাবে লক্ষ্য করেছি। তবে এই বিষয়টি তেমন জরুরি না। সোশ্যাল মিডিয়াতে নানা রকমের প্রোপাগান্ডা আমরা দেখলাম যে তাকে চীন থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তিনি অতটা গুরুত্ব পাননি বা যা চেয়েছিলেন চীনের কাছ থেকে সেটা পাচ্ছেন না। আমি এগুলোকে বিবেচনায় নিতে চাই না এবং এগুলো এক ধরনের প্রোপাগান্ডা, আমরা কেউই আসলে জানি না। আর সকালে ফেরার বদলে তিনি রাতে ফিরেছেন, 9-10 ঘন্টার ব্যবধান, এটা এমন কিছু না। রাতের বেলা তেমন কোনো কাজ থাকবার কথা নয়। প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই যে একদিন বাঁচানোর কথা যারা বললেন বা প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে যারা বললেন তাদের কথা নিয়ে, তাহলে মূল পরিকল্পনা যখন করা হয়েছে তখন কি এটা মাথায় রাখা হয়নি? আর
পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি মনে করি এটা যৌক্তিক, এটার মধ্যে দোষের কিছু নেই। খুবই স্বাভাবিক যে কাজ যেহেতু নেই, কন্যা যেহেতু অসুস্থ, তিনি আসতেই পারেন। সো এগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ কোনো কথা না। জরুরি কথা যেটা, সেটা হচ্ছে যে এই সফর থেকে বাংলাদেশ কি অর্জন করছে আসলে। এই প্রশ্নের উত্তরে যেটা বলবো তা হলো, এই সফরে জনগণের জন্য কোনো সুখবর নেই, বরং আরও শঙ্কিত এবং আতঙ্কিত হওয়ার মতো বিষয় আছে। একটু পরে আমি সেই বিষয় নিয়ে বলবার চেষ্টা করব। আপনারা জানেন যে গত 22 জুন প্রধানমন্ত্রী ভারতে খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় সফর করেছেন। টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার পর চীন ও ভারত দুই দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ থাকলেও প্রথমে ভারতে গিয়ে বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। এরপরেই তিনি চীনে সফরে গিয়েছেন। ভারত এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন দিক থেকে জটিল এক সমীকরণের বিষয় হিসেবে দেখা হয়। ভারতের সঙ্গে বন্ধুত্বের ইতিহাস, মাত্রা, গভীরতা এবং স্পর্শকাতরতা বহুবিধ, এবং সেই বহুবিধ কারণের কথা আমরা সবাই জানি। সরকারি দল মুক্তিযুদ্ধে দেশটির সহযোগিতার জন্য সবসময় কৃতজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেয়, কিন্তু চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেই সময়। তারপরেও চীনকে অতি গুরুত্ব দেওয়ার নীতির সাথে মুক্তিযুদ্ধের চেতনার যে কোনো সম্পর্ক নেই, এটা পরিষ্কার। এমনকি আপনাদের হয়তো মনে আছে যে বঙ্গবন্ধু জীবিত থাকাকালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি চীন। আসলে চীন ভারতের শত্রুতা কতটা গভীর তা আমাদের বুঝতে হবে, নাকি বাংলাদেশ প্রশ্নে উভয়ই ফায়দা হাসিলের জন্য এক ধরনের সহাবস্থান বজায় রাখবে, তাও গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবার বিষয়। আমরা এক নজরে চীন ভারতের দ্বন্দ্ব এবং সম্পর্কটা একটু দেখে নেবার চেষ্টা করতে পারি। চীন ভারতের সীমান্ত দ্বন্দ্ব চীনের ডাইনাস্টিক শাসনামল ও ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের লেগেসি ধারণ করছে। তার সঙ্গে দালাই লামা ইস্যু এবং পাকিস্তানের সঙ্গে চীনের দহরম মহরম সম্পর্কের কারণে 60-এর দশকের শুরু থেকে চীন ভারত সম্পর্ক ওঠানামার মধ্যে থেকেছে, কখনোই সৌহার্দ্যপূর্ণ হয়নি। সাম্প্রতিক সময়ে এসে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত মিলে একটা নতুন শক্তি বলয় তৈরি করেছে কোয়াড গঠনের মধ্য দিয়ে। সেটিকে চীন তার নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী বলে মনে করছে। বিপরীতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, জিবুতি এবং পূর্ব আফ্রিকার দেশগুলোয় চীনের ব্যাপক বিনিয়োগ ও সংযোগ দেখে ভারতের কিছু থিঙ্ক ট্যাঙ্ক মনে করছে চীন ভারতকে ঘিরে ফেলার নীতি নিয়ে এগুচ্ছে হয়তো। এবং 2015 সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতর দিয়ে চীন বিশাল অর্থনৈতিক করিডোর নির্মাণ শুরু করলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। 2017 সালে চীন ভুটান সীমান্তের ডোকলাম পয়েন্টে চীন ভারতের সেনারা প্রায় 73 দিন মুখোমুখি যুদ্ধাবস্থায় থাকবার পর দুই দেশের সীমান্তেই আবার শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ ফিরে আসে। এত কঠিন এবং জটিল দ্বন্দ্ব বিরোধের দীর্ঘ প্রেক্ষাপট থাকা সত্ত্বেও 2018 সালের 27-28 এপ্রিল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান নগরীর ইয়াংজি নদীর তীরে বসে শি জিনপিং ও নরেন্দ্র মোদী যে দৃশ্যের জন্ম দিয়েছিলেন তা দেখে অনেকে বিশ্লেষকের ধারণা হয়েছিল আঞ্চলিক শান্তি সমৃদ্ধির স্বার্থে দুই দেশ বুঝি বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা শুরু করবে এবার। কিন্তু 2020 সালের জুন মাসে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC অতিক্রম করে চীনের সৈন্যরা হঠাৎ করে ভারতীয় সৈন্যদের উপর অপ্রচলিত অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং সেই রক্তারতি ঘটনার পর থেকে দুই দেশের সম্পর্কের বরফ পরিপূর্ণভাবে আর গলেনি। অন্যদিকে চীন ভারত আন্তঃবাণিজ্য ক্রমেই বেড়ে চলেছে এবং 2022-23 অর্থ বছরে সেটা সর্বোচ্চ $125 বিলিয়ন উন্নীত হয়েছে, যার পাল্লা চীনের দিকেই ভারী। চীনের নেতৃত্বে গঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO, এই অর্গানাইজেশনে ভারত স্থায়ী সক্রিয় সদস্য। বহুল আলোচিত ব্রিক্স, এখন ব্রিক্স প্লাসে ভারত চীন একই সঙ্গে কাজ করছে। ভবিষ্যতে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং মর্যাদাপূর্ণ নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের NSGর সদস্য হতে চাইলে চীনের সহযোগিতা প্রয়োজন হবে। বিপরীতে চীন যদি 2049 সালের মধ্যে সমৃদ্ধশালী দেশ হতে চায় তাহলে ভারতের সঙ্গে সংঘাত জিয়ে রেখে চীন সেটা করতে পারবে না। ফলে দেখা যাচ্ছে শত্রুতা, সীমান্ত সমস্যা সব পাশ কাটিয়ে বাণিজ্য সম্পর্ক ঠিকই দিন দিন বেড়ে চলছে দুই দেশের মধ্যে। এখন বাংলাদেশে যদি চায়নার ঋণের টাকায় অবকাঠামো গড়ে ওঠে তার সুবিধা কি ভারত পাবে না? অবশ্যই পাবে। ট্রানজিট করিডোর ইত্যাদির সুবিধা পুরোপুরি পেতে হলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে ভারতের আপত্তি থাকবার কোনো প্রশ্নই ওঠে না, বরং আগ্রহী হবার কথা। ফলে ভারতের প্রধানমন্ত্রীর সম্মতিতে চীন সফরের বিষয়টি খুব জটিল ও গোপন কোনো সংকেত নেই বলেই মনে হয়। আশা করি দর্শকরা বিষয়টা পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলিয়ে নিলে
খুব সহজেই বুঝতে পারবেন। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে 2016 সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরের মধ্য দিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন যাত্রাটি শুরু হয় বলে মিডিয়াতে খবর প্রকাশিত হতে থাকে। পশ্চিমা ব্লকের ঘনিষ্ঠ অনেক মানুষ তখন চায়না ভারতের এই নতুন ব্লকের দিকে মনোযোগী হয়ে ওঠে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু মিডিয়া হাউসে চায়নার অ্যাম্বাসাডার ভিজিট করেন, কোনো কোনো কাগজে তিনি লেখাও ছাপেন। নতুন ইতিহাসে বাংলাদেশ চীন এমন সব শিরোনামে তখন নিউজ ছাপা হতে আমরা দেখেছি। সে সময় G2G 24.5 বিলিয়ন এবং দুদেশের ব্যবসায়ীদের মধ্যে 13.6 বিলিয়ন ডলারের সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। চীন সফরে বাংলাদেশের জন্য শঙ্কিত হওয়ার মতো কি আছে তা বলেই আজকের আলাপ আমি শেষ করবার চেষ্টা করব। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মিডিয়াকে বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীন সফরের দুদেশের মধ্যে কোনো চুক্তি হচ্ছে না, তবে 20টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি কিছু প্রকল্পের উদ্বোধন হতে পারে। এটা সফরে যাবার আগে হাসান মাহমুদ বলেছিলেন। যেসব বিষয়ে সমঝোতা হবে তার কোনো আর্থিক মূল্যের কথা না জানালেও মন্ত্রী বলেছেন যে বাংলাদেশ চীন সম্পর্ক এখন দ্বিতীয় পর্যায়ে উন্নীত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এই সফরের অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক হবে, যার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশের প্রয়োজনের নিরিখে এবং যেসব শর্ত পূরণ হলে ব্যাংকিং এবং অর্থনৈতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা হবে। আমরা দেখলাম এই সফরে 21টি ডকুমেন্টস এবং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে দুই দেশ। এছাড়াও 60টি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং চীন। এর মধ্যে 60টি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে চীনের মিডিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সহযোগিতামূলক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের জাতীয় বেতার ও টেলিভিশন প্রশাসন এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা লক্ষ্যে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকটির কথা আমি আপনাদের শেয়ার করতে পারি। 1, চায়না মিডিয়া গ্রুপ CMG এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসসের মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারক। 2, চায়না মিডিয়া গ্রুপ CMG এবং বিটিভির মধ্যে সমঝোতা সই। 3, সিনহুয়া নিউজ এজেন্সি এবং বিটিভির মধ্যে সমঝোতা স্মারক সই। 4, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং বাংলাদেশের সংবাদ সংস্থা বাসসের মধ্যে একটি স্মারক সই। 5, সিনহুয়া সংবাদ সংস্থা এবং বাংলাদেশ টেলিভিশনের মধ্যে চুক্তি সই। এখন চীনের কাছ থেকে বাংলাদেশের মিডিয়া চরম সেন্সরশিপ ছাড়া আর কি শিখতে পারবে সেটি একটা বড় শঙ্কার বিষয়। এই বিষয়টি তাই অনেক সাংবাদিক এবং মুক্ত গণমাধ্যম নিয়ে কাজ করা মানুষদের জন্য ভাবনার বিষয় হয়ে উঠেছে। চীনে যেভাবে সব মিডিয়া সরকারের ভাষ্যের পুনরুৎপাদন করে চলে, বাংলাদেশে কি সেই পথেই হাঁটছে? এই প্রশ্ন উঠছে এবারের সফরের পরে। রাজনৈতিকভাবে সমাজকে নিয়ন্ত্রণের চায়না মডেল নিয়ে আমি এর আগেও একটা ভিডিওতে কথা বলেছি, তা এত দ্রুত কার্যকর হতে দেখব এমনটা আমি ভাবিনি। ফলে চীন থেকে শুধু ঋণ আনছে না বাংলাদেশ, চীনের স্বৈরতন্ত্র কিভাবে সমাজে একমাত্র শক্তি হিসেবে টিকে থাকে সেই কৌশল হয়তো আমদানি করছে। তা না হলে মিডিয়া বিষয়ে চীনের কাছ থেকে আমাদের শেখার কি আছে তা আমি অন্তত বুঝতে পারি না। সফরের আগেই সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছিল বিভিন্ন প্রকল্পের বিপরীতে প্রায় $500 কোটি ঋণ দেওয়ার বিষয়ে বেজিংয়ের দিক থেকে ঘোষণা আসতে পারে এবং এই ঋণ চীনা মুদ্রায় দেওয়ার উপরই জোর দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এবং আমরা দেখেছি চীনের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশের রিজার্ভ নিয়ে শীঘ্রই নতুন ঘোষণা শোনা যাবে। তার মানে দেশের রাজনৈতিক বিষয়গুলো ভারতের নিয়ন্ত্রণে আর অর্থনৈতিক বিষয়টা চীনের নিয়ন্ত্রণে। যদিও আমাদের ভুলে গেলে চলবে না যে পশ্চিমারা আমাদের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। তাদের বিশাল বিনিয়োগ যেমন আছে, আমাদের রপ্তানির বিশাল বাজারও তারা। অন্যদিকে ভারত এবং চীনে আমাদের রপ্তানি খুবই সামান্য, আমদানি বেশি। প্রসঙ্গত গত 1 দশক ধরে ছোট বড় নানা প্রকল্পের জন্য চীনের কাছ থেকে ঋণ নিয়েছে সরকার। চীনের অর্থায়নে চট্টগ্রামে টানেল নির্মাণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সম্পন্ন করেছে চীনা কোম্পানি। প্রায় শেষ হয়েছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প। যদিও সরকার সবসময় নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের গৌরববাণী প্রচার করে চলেছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা AEI গত বছর যে ধারণা দিয়েছিল তাতে বাংলাদেশে মোট চীনা বিনিয়োগের পরিমাণ ছিল $7 বিলিয়ন বেশি। এছাড়া চীনের কয়েকটি কোম্পানি বিভিন্ন খাতে প্রায় $23 বিলিয়ন ডলারের নির্মাণ কার্যাদেশ পেয়ে কাজ সম্পন্ন করেছে কিংবা এখনও করছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান এইড ডাটার তথ্য অনুযায়ী 2008 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জাপান বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল। কিন্তু 2008 সালের ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর দৃশ্যপট পাল্টে যায়। এখন চীনই বাংলাদেশের জন্য একক বৃহত্তম ঋণদাতা দেশ। গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রতি বছর গড়ে
$30 কোটি ঋণ কিংবা সহায়তা নিয়েছে চীনের কাছ থেকে। একটি হিসেবে দেখা যাচ্ছে যে গত 4 বছরে বাংলাদেশে $3 বিলিয়ন সহায়তা এসেছে চীন থেকে। আর চীনা ঋণের ফাঁদে পড়ে আফ্রিকার অনেক দেশ এবং সম্প্রতি শ্রীলঙ্কার কি অবস্থা হয়েছে তা আমরা দেখেছি। ফলে সরকার যাই বলুক, ঋণ নিয়ে অবকাঠামো উন্নয়ন মানে দলীয় লোকদের হাতে কাজ যাওয়া আর বছর বছর প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ার ফলে লুটপাট এবং টাকা পাচারের ক্ষেত্রে এই বিষয়টা ব্যাপক ভূমিকা পালন করে বলেই অনেকে মনে করেন। যত প্রকল্প তত লুটপাটের সুযোগ, কারণ এই দেশে জবাবদিহিতার কোনো সংস্কৃতি নেই। জনগণের ভোটাধিকার না থাকলে আর কোনো অধিকারই থাকে না, থাকলেও সেটা গৌণ হয়ে যায়। এবার যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তা নিয়েও অনেক আলাপ শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ হতে কৃষি পণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের এজেন্ডা কি ছিল তা যদি একটু দেখতে চেষ্টা করি, দেখা যাচ্ছে ভারত সফরের পর এই চীন সফরে তিস্তা প্রকল্প, রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীনের ঋণ নেবার বিষয়টি বাংলাদেশের জন্য অন্যতম প্রাধান্য পাওয়ার দাবি রাখে বলে মনে করছিলেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর চীন সফরে তিস্তা প্রকল্পে বিনিয়োগ এবং বাস্তবায়নে কোন দেশের সহযোগিতা নেওয়া হবে সেই প্রসঙ্গে বিস্তর আলোচনা হয়েছে। তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব সামনে আসবার পর এই প্রকল্পে চীনের প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে সেটি বাংলাদেশ জানিয়ে থাকতে পারে এবারের শীর্ষ বৈঠকে। তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা এবং চীনের দিক থেকে এই প্রসঙ্গ উত্থাপন করা হয়ে থাকতে পারে, তবে বিষয়টি নিয়ে খুব দ্রুত কিছু হবে বলে মনে হচ্ছে না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2016 সালে ঢাকা সফরের সময় 27টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এতে সরকারের সঙ্গে প্রায় $25 বিলিয়ন মতো অনুদান, ঋণ এবং প্রাইভেট সেক্টরে আরও কিছু সমঝোতার আওতায় সব মিলিয়ে $40 বিলিয়ন প্রতিশ্রুতি এসেছিল। যদিও এই পরিমাণ ঋণ বা অর্থ বাংলাদেশ চীনের কাছ থেকে নিতে পারেনি, তবে সেই সমঝোতার আলোকে বাংলাদেশে চীনের টাকায় বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে এবার চীন সফরে সড়ক, সেতু ও রেলের আরও বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নে চীনকে পাশে চেয়েছিল বাংলাদেশ। এছাড়া অর্থনৈতিক সংকট মোকাবেলায় চীনের কাছে $5 থেকে $7 বিলিয়ন ঋণ চাইতে পারে বাংলাদেশ, এরকম একটা ধারণা সফরের আগেই পাওয়া গিয়েছিল। চীনের ঋণ নিয়ে অনেক অর্থনীতিবিদ এবং বিশ্লেষকদের সতর্কতার বিষয়টিও মনে রাখতে হবে আমাদের। বাংলাদেশকে ঋণ দেওয়ার তালিকায় চীনের অবস্থান এখন শীর্ষ 5-এ এসে ঠেকেছে। এছাড়া দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ঋণ নেওয়ার তালিকায় জাপান ও রাশিয়ার পরেই চীনের অবস্থান। 2016 সালে বাংলাদেশে চীনের প্রেসিডেন্টের সফরের পর থেকে ঋণ দেওয়ার পরিমাণ দ্রুত বেড়েছে। গত 4 অর্থ বছরে বাংলাদেশে $3 বিলিয়ন এসেছে চীন থেকে। এবারও অনেকগুলো বড় প্রকল্পে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার প্রস্তাব তৈরি হচ্ছে বলে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে। চীনের ঋণ নিয়ে বিপদের আশঙ্কা এবং বৈদেশিক ঋণ পরিস্থিতির মূল্যায়ন করে অর্থনীতিবিদরা চীনের ঋণ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং ঋণ নিয়ে অর্থনীতি বিশ্লেষকদের যেমন একটা সতর্কতা দেখা যায়, তেমনি প্রতিবেশী দেশ এবং পশ্চিমা দেশগুলো সতর্ক দৃষ্টি রাখে যে বাংলাদেশ চীন নির্ভর হয়ে পড়ছে কিনা সে বিষয়ে। ফলে চীন থেকে বা চায়না ঋণে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হোক বা না হোক, এক শ্রেণীর রাজনৈতিক নেতা আমাদের যে ভাগ্য পরিবর্তন হয় তা আমরা গত 15 বছর ধরেই দেখছি। দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, বেকার সমস্যা প্রকট, বাজারে হাহাকার, কিন্তু বড় বড় প্রকল্প করার জন্য চায়না ঋণের খবর গর্বভরে প্রচার করা হচ্ছে। এগুলো জনগণের সাথে এক ধরনের নিষ্ঠুরতা বলেই মনে করেন অনেকে। চীনের কাছ থেকে শুধু অর্থ সহায়তা নয়, রাজনৈতিকভাবে সমাজকে নিয়ন্ত্রণের কৌশল হয়তো রপ্ত করছে বাংলাদেশ। এর আগে আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। অবকাঠামো বানানো মানেই উন্নয়ন না, তা আমরা শ্রীলঙ্কাতে দেখেছি। কাজেই বিদেশি ঋণ নিয়ে সাময়িকভাবে কোনো ক্রমে দেশকে পরিচালিত করবার চেষ্টা করা আর দিন দিন বৈষম্য বৃদ্ধির দিকে ধাবিত হওয়া, অগণতান্ত্রিকভাবে জনগণের উপর বিভিন্ন নীতি চাপিয়ে দেওয়া, এর কোনো কিছুই দেশের সমস্যাকে কমাবে না, বরং বাড়াবে। এতক্ষণ ধরে আমার কথা শুনবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।